স্বাগত নিউজ 24 সকাল 10টার সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি তাসনিমে জান্নাত অর্থী। যুবক ডেস্টিনি থেকে ই ভ্যালি, বিভিন্ন প্রলোভনে সর্বস্ব হারিয়ে দিশেহারা অসংখ্য মানুষ। এসব প্রতিষ্ঠানের মালিকরা এখন আইনের কাঠগড়ায়, কিন্তু লাখ লাখ গ্রাহকের হাজার হাজার কোটি টাকার কোনো হদিস নেই। দুর্নীতি বিরোধী আন্তর্জাতিক প্রতিষ্ঠান টিআইবি বলছে, সরকারি সদিচ্ছা থাকলে মালিকদের সম্পদ বাজেয়াপ্ত করা সহ বিভিন্ন প্রক্রিয়ায় গ্রাহকদের অর্থ ফেরত দেওয়া সম্ভব। তবে আইনজীবীদের মত, প্রতিষ্ঠানের আর্থিক সক্ষমতা না থাকলে গ্রাহকদের টাকা পাওয়া সত্যি কঠিন। প্লাবন রহমানের রিপোর্টে থাকছে বিস্তারিত। বিভিন্ন অফারের প্রলোভন দেখিয়ে লাখ লাখ গ্রাহকের কোটি কোটি টাকা বিনিয়োগ পায় ইভ্যালি অরেঞ্জের মতো ই কমার্স প্রতিষ্ঠান। শহর থেকে গ্রাম সব জায়গায় অল্প সময়ে পৌঁছে যায় লোভনীয় বিজ্ঞাপনের মাধ্যমে। শেষমেশ ই অরেঞ্জের বিরুদ্ধে 1100 কোটি টাকা আত্মসাতের মামলা চলমান, মালিকরা কারাগারে। আর ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ রাসেল ও তার স্ত্রী প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শামীমা নাসরিনও র্যাবের হাতে গ্রেফতারের পর আইনের কাঠগড়ায়। ইভ্যালির 1000 কোটি টাকার দেনার বিপরীতে অ্যাকাউন্টে আছে মাত্র 30 লাখ। এ অবস্থায় বিপাকে দেশের লাখ লাখ ই কমার্স গ্রাহক সর্বশান্ত হবার আশঙ্কায় ঘুরছেন পথে পথে। গভর্নমেন্ট লাইসেন্স দিচ্ছে, আমার কিন্তু দেখার বিষয় না যে এটা কিভাবে কি করতেছে। আজকে 20 থেকে 30 লক্ষ গ্রাহক একটা অনিশ্চয়তার মুখে পড়ে যাচ্ছে। 5 লাখ টাকার অর্ডারের মধ্যে একটা অর্ডারও পাইনি। 12,30,000 টাকা পাই গভর্নমেন্ট, এই টাকাটা গভর্নমেন্ট আমাদেরকে দেওয়ার ব্যবস্থা করুক। শুরু থেকেই সরকারের পক্ষ থেকে এসব ই কমার্সকে উৎসাহিত করা হয়েছে বলে অভিযোগ। বাংলাদেশ ক্রিকেট দলের গর্বিত স্পন্সর ছিল ইভ্যালি। অনেকে ইভ্যালিকে নিয়ে অ্যামাজন, আলিবাবার মতো বিশ্বখ্যাত প্রতিষ্ঠান হয়ে ওঠার স্বপ্নও দেখেছিলেন। ই অরেঞ্জে আপনি যে কোনো পণ্য কিনতে পারবেন অর্ধেক মূল্যে। অনলাইন কেনাকাটায় আমার আস্থা ই অরেঞ্জ। বাণিজ্য মন্ত্রণালয়, ভোক্তা অধিকার সবার চোখের সামনে এসব ব্যবসা করে এসেছে ইভ্যালি ই অরেঞ্জ। এখনকার বাস্তবতায় কি হবে গ্রাহকদের অর্থ ফেরত পাওয়ার সম্ভাবনাই বা কতটুকু? সরকার যেটা করতে পারে, যদি ওদের কোনো টাকা পয়সা থাকতো কোথাও, সেগুলো হয়তো অর্গানাইজ করে, কিন্তু সেরকম টাকা তো তাদের নাই। হ্যাঁ, সব মিলিয়ে সুযোগ কম। একমাত্র সুযোগ ছিল সেটা হলো ওই যদি ইনভেস্ট করে কেউ ব্যবসা বাণিজ্য করে তাদেরকে দেওয়া হয়েছে, ওই সুযোগটা ছিল, কিন্তু এখন সেই সুযোগটা কম। যে অর্থ সম্পদে তারা অবৈধভাবে মালিক হয়েছেন সেটা বাজেয়াপ্ত করতে হবে এবং যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে বাজেয়াপ্ত অর্থকৃত অর্থের উপর জরিমানা আদায় করতে হবে। তার উপর নির্ভর করে যথাযথ প্রক্রিয়ায় পর্যায়ক্রমে যারা প্রতারিত হয়েছেন গ্রাহকরা, তাদেরকে তাদের ন্যায্য পাওনা ফেরত দেওয়া সম্ভব বলে আমরা মনে করি। এর আগে ডেস্টিনি, যুবক সহ অনেক প্রতারণামূলক ব্যবসার সাক্ষী দেশের লাখ লাখ গ্রাহক। এবার অন্তত এসব ব্যবসার স্থায়ী সমাধান চান ভুক্তভোগীরা। প্লাবন রহমান, নিউজ 24, ঢাকা। হাসপাতালে চেক আপ শেষে ভ্যালির সিইও মোহাম্মদ রাসেলকে আবারও থানায় ফিরিয়ে আনা হয়েছে। এর আগে রাসেল ও তার স্ত্রী ই ভ্যালি চেয়ারম্যান নাসরিনকে 3 দিনের রিমান্ডে পাঠান আদালত। আর শুক্রবার দুপুরে এক সংবাদ সম্মেলনে র্যাব জানায়, ই ভ্যালির হাজার কোটি টাকা দেনার বিপরীতে বিভিন্ন অ্যাকাউন্টে মাত্র 30 লাখ টাকার সন্ধান মিলেছে। দায় মেটাতে ব্যর্থ হলে দেউলিয়া ঘোষণার পরিকল্পনা ছিল রাসেলের। গ্রাহকের বিপুল অঙ্কের টাকা কিভাবে ফেরত দেয়া হবে এমন প্রশ্নের কোনো সদুত্তর দিতে পারেনি রাসেল। বিস্তারিত জানাচ্ছেন মৌ খন্দকার। ইভ্যালি কিনলেই অর্থ ফেরতের অস্বাভাবিক ক্যাশব্যাক অফার দিয়ে ব্যবসা করে আসছিল বাংলাদেশি ডিজিটাল বাণিজ্যিক এই প্রতিষ্ঠান। অনুসন্ধান বলছে 1 কোটি টাকা দিয়ে ব্যবসা শুরু করেন ইভ্যালি রাসেল। তিনি আলিবাবা সহ বিভিন্ন চাইনিজ অনলাইন শপকেও তার ফাঁদে ফেলতে চেয়েছেন। জানা গেছে এখনও নগদ বিকাশ সহ বিভিন্ন মোবাইল ব্যাংকিং এর গ্রাহকদের প্রায় 30 কোটি টাকা আটকে আছে। ইভ্যালির সিইও রাসেল ও চেয়ারম্যান নাসরিনকে গ্রেফতারের পরই নেওয়া হয় র্যাব সদর দপ্তরে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্য নিয়ে শুক্রবার দুপুরে আনুষ্ঠানিক ব্রিফিং করেন র্যাব লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং পরিচালক। জানান, জেনে শুনেই প্রতারণামূলক ব্যবসায়িক কৌশল নেয় রাসেল। যে কোনো কোম্পানি প্রতিষ্ঠিত হওয়ার জন্য তাদের কিছু মার্কেটিং পলিসি থাকে। তিনি চেয়েছেন ইভ্যালিকে দক্ষিণ এশিয়াতে এক নামে সবাই চিনবে। উনি একটি মার্কেট ভ্যালু তৈরি করতে চেয়েছেন। র্যাব জানায়, প্রাথমিক তদন্তে ইভ্যালির হাজার কোটি টাকার দায় দেনার বিপরীতে বিভিন্ন অ্যাকাউন্টে 30 থেকে 35 লাখ টাকার সন্ধান পাওয়া গেছে। নিজের যে সম্পদ, নিজের যে বিভিন্ন গ্রাহকদের টাকা, এইটা বর্তমান অবস্থায় উনি যে লায়াবিলিটিস ফেরত দিতে পারবেন, এইটার ব্যাপারে তিনি সন্দিহান ছিলেন। রাসেল জানিয়েছে, বিদেশি কোম্পানির সাথে বিক্রি কিংবা শেয়ার বাজারে প্রবেশের পরিকল্পনা ছিল তার। আর দায় না মেটাতে পারলে কোম্পানি দেউলিয়া ঘোষণার পরিকল্পনাও ছিল তার। তিনি পরিকল্পিতভাবে এই ব্যবসা করে আসছিলেন। এই ব্যবসাটি একটি পরিবার নিয়ন্ত্রিত ব্যবসায়িক প্রতিষ্ঠান ছিল। প্রতিষ্ঠানের গঠনতন্ত্রে
স্বচ্ছতা ছিল না। প্রায় ৪৪ লাখ গ্রাহকের পাওনা পরিশোধ কিভাবে হবে, র্যাব এমন প্রশ্নের কোনো সদুত্তর পাননি রাসেলের মুখে। এদিকে শুক্রবার দুপুরে রাসেল ও তার স্ত্রী নাসরিনকে আদালতে নেওয়া হয়েছে। পরে আদালত রাসেল এবং নাসরিনের 3 দিন রিমান্ড মঞ্জুর করেছে। 3 দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেছে। এখন পুলিশ তদন্ত করছে, তদন্ত সবকিছু বেরিয়ে আসবে। ওনাদেরকে যত শীঘ্র মুক্তি দিলে যে পাওনাগুলা গ্রাহকরা পাবে সেটা দ্রুত সমন্বয় করতে সক্ষম হবে। মৌ খন্দকার, নিউজ 24, ঢাকা। অঞ্চলভেদে মাসে 1200 থেকে 2000 টাকায় কেনা কার্ডে মেলে রাজধানীতে অবৈধ অটোরিকশার সড়কে চলার কথিত লাইসেন্স। আর সেই কার্ড মিলে সরকারি কোনো দপ্তর নয়, বরং ক্ষমতাসীন দলের কিছু নেতার বিশেষ কার্যালয়। রাস্তায় পুলিশ আর লাইনম্যানদের কার্ড দেখালে অবৈধ অটোরিকশার বৈধতা মেলে। কার্ড আর টোকেন বিক্রি করে দিনে কোটি টাকা হাতিয়ে নেয় চক্রবদ্ধ চক্র আর কতিপয় পুলিশ সদস্য। আরিফিন শাকিলের বিশেষ প্রতিবেদনে আজ প্রথম পর্ব। সেই সমস্ত রিক্সা ভ্যান আমরা বন্ধ করার সিদ্ধান্ত আজকে এই সভাতে হয়েছে। দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর এমন নির্দেশনার পরও কোথাও অটোরিকশার দাপট কমার খবর মেলেনি, বরং রাজধানীর অলিগলি, সড়ক কিংবা মাঝে মধ্যে ভিআইপি সড়কেও নিয়ম নীতিহীন এই বিপজ্জনক যানের দেখা মেলে। অপরিপক্ক চালকের হাতে প্রতিনিয়ত ঘটে দুর্ঘটনা, অথচ বাহনটি চালানোর কথা শুধু বিশেষ চাহিদা সম্পন্ন মানুষের। রাজধানীর খিলগাঁও ত্রিমোহনীতে এ নিয়ে কথা হয় অটোরিকশা চালক কবির হোসেনের সাথে। শারীরিকভাবে সুস্থ থাকলেও কম পরিশ্রম ও সময়ে বেশি আয় ভরসা অটোরিকশা। তাতে অবশ্য বেশি ভাড়া আদায় হলেও মাস শেষে ঘরে নিয়ে যেতে পারেন না সব। কারণটা অবশ্য পরিষ্কার করলেন রিকশার গায়ে লাগানো বিশেষ লাইসেন্স কেনার খরচ দেখিয়ে। খিলগাঁও, সবুজবাগ, মুগদা এই 3 থানা মিলে একটা কার্ড করছে 1250 টাকা। কার্ডটা দিয়ে পাবে লয়। বিশেষ এই লাইসেন্স না থাকলে বন্ধ করে দেওয়া হয় চলাচল। গাড়ির জন্য লাইসেন্স এটা। এই কার্ডটা থাকলে পুলিশে ধরে না, না থাকলে পুলিশে জ্বালায়। কার্ড দিয়ে আমরা গাড়ি চালাইতে হইলে টাকা পয়সা দিতে হয় কিছু। রিসিট নামক চাঁদাবাজির বাহক মূলত অটোরিকশার মালিকরা। গোরানের শের আলী তার 20টি অটোরিকশার জন্য মাসে 1200 টাকা হারে 24,000 টাকার রিসিট কাটেন। তবে কারা সেই টাকা নেন তা বলতে রাজি হননি তিনি। রোডে গাড়ি গেলেই পোলাপানে ধরে বহে টাকা দিয়ে কাঠ কেনেন। এই যে পোলাপান বা এলাকার ওই বাহিরের যারা ধরে হেরা খায়। প্রকাশ্য না হলেও গোপন প্রক্রিয়া চাঁদাবাজি চক্রে পুলিশ ছাড়াও ক্ষমতাসীন দলের প্রান্তিক কর্মীর হাত ধরে টাকা পৌঁছে যায় স্থানীয় শীর্ষ জনপ্রতিনিধিদের ঘরেও। ঢাকায় ঠিক কত সংখ্যক ব্যাটারি চালিত অটোরিকশা চলাচল করে তার সঠিক হিসেব নেই কারোর কাছে। তবে চালকদের ধারণা সংখ্যাটা লক্ষাধিক। বিশাল সংখ্যক এই অটোরিকশা থেকে প্রতি মাসে বিভিন্ন হারে চাঁদা আদায় করা হয় কয়েক কোটি টাকা। অথচ রাস্তায় চলার কথা গুটি কয়েক অটোরিকশা, যা চালাবেন বিশেষ চাহিদা সম্পন্ন মানুষ। আরিফিন শাকিল, নিউজ 24, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী প্রজন্মের জন্য টেকসই ভবিষ্যৎ নিশ্চিত করতে অংশীদারিত্বের ভিত্তিতে সব অংশীজনের সঙ্গে কাজ করার জন্য বিশ্বের প্রধান অর্থনীতির দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন। ওয়াশিংটন ডিসিতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ঢাকা মেজর ইকোনমিজ ফোরাম অন এনার্জি অ্যান্ড ক্লাইমেট শীর্ষক উচ্চ পর্যায়ের অনুষ্ঠানে পূর্বে ধারণ করা ভাষণে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। ফোরামের বিবেচনার জন্য 6 দফা প্রস্তাবও রাখেন বাংলাদেশ সরকার প্রধান। Bangladesh is one of the most climate vulnerable countries. In addition to sea level rise, increase in salinity, river erosion, floods, droughts, we are also facing serious climate impact because of 1.1 million forcefully displaced Myanmar nationals, commonly known as Rohingya. Major economies have to work with all stakeholders globally in partnership for ensuring a sustainable future for the next generation. জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্ক যাওয়ার পথে যাত্রাবিরতি হিসেবে ফিনল্যান্ড পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার স্থানীয় সময় বিকেল 3:30টার দিকে হেলসিঙ্কি ভান্তা আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। ফিনল্যান্ডে বাংলাদেশের রাষ্ট্রদূত নজরুল ইসলাম বিমানবন্দরে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভ্যর্থনা জানান। হেলসিঙ্কিতে বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে শেখ হাসিনা সফরকালীন আবাসস্থল হেলসিঙ্কির হোটেল ক্যাম্পে যান। দুদিনের যাত্রাবিরতি শেষে রোববার বিকেলে নিউ ইয়র্কে পৌঁছানোর কথা রয়েছে প্রধানমন্ত্রী। এর আগে নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে আয়োজিত সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশনে যোগ দিতে শুক্রবার সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়েন
প্রধানমন্ত্রী। করোনার ধাক্কা কাটিয়ে খোলার প্রস্তুতি শুরু হয়েছে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়। এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জাহিদুজ্জামান। জাহিদ, ইসলামী বিশ্ববিদ্যালয় কবে নাগাদ খুলতে পারে, কি বলছে বিশ্ববিদ্যালয় প্রশাসন? ধন্যবাদ অর্থী। এই বিষয়ে আমি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ডক্টর শেখ আব্দুল সালামের সাথে কথা বলবো। তার আগে আমি আপনাকে জানিয়ে রাখি যে ইতিমধ্যে এই বিশ্ববিদ্যালয়ের ফাইনাল ইয়ারের পরীক্ষাগুলো গত 12 তারিখ থেকে শুরু হয়েছে এবং হল খোলার ব্যাপক প্রস্তুতি আমরা দেখেছি এবং যেসব শিক্ষার্থী টিকা দিতে পারেনি তাদের টিকা দেওয়ার জন্য রেজিস্ট্রেশনের যে ত্রুটি আছে সেগুলো ঠিক করার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন কাজ করছে। স্বাস্থ্যবিধি মান্য করাতে যেসব বিষয় স্থাপন করা দরকার, যেসব যন্ত্রপাতি এবং যে ব্যবস্থাগুলো নেওয়া দরকার সেগুলো তারা নিচ্ছেন। একাডেমিক জট নিরসনেও তাদের নানা পরিকল্পনা আছে। আমি কথা বলবো এখন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডক্টর শেখ আব্দুল সালামের সাথে। স্যার, কি কি প্রস্তুতি আপনারা নিচ্ছেন? ধন্যবাদ আপনাকে। আপনারা জানেন প্রায় গত 2 বছর ধরে একটা শিক্ষা কার্যক্রমের একটা অচল অবস্থা তৈরি হয়ে আছে। ইতিমধ্যে আমরা থ্যাঙ্কস টু গড এবং গভর্নমেন্টের যে সকল রকম যে এফোর্টস তাকে আমরা ধন্যবাদ জানাই এবং জনগণের সহায়তা নিয়ে মানে প্রিভিলেন্স রেটটা এখন মোটামুটি একটা পর্যায়ে চলে এসছে। যখন বিশ্ববিদ্যালয় কিংবা আপনার সব কিছুই খুলে গেছে, আমাদের শিক্ষা কার্যক্রমকে এভাবে আর বসিয়ে রাখার আর কোনো আপনার অবকাশ নেই। সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষা সেক্টরটা। তো আমরা আপনার এটা পুষিয়ে নেওয়ার জন্য আমরা আমাদের দুটো দিক, একটা হচ্ছে শিক্ষার দিক আর একটা হচ্ছে সুরক্ষার দিক। শিক্ষা এবং সুরক্ষা দুটোকে সমন্বয় করে ইতিমধ্যে আমরা কিন্তু আমাদের পরীক্ষা কার্যক্রম শুরু করেছি। পাঠদান কার্যক্রমটা অনলাইনে এখনো কেউ চালিয়ে যাচ্ছেন, তবে প্রথম দিকে একেবারে যে থ্রাস্টটা নিয়ে গিয়েছিলাম তা না, কারণ একটা পরিবেশ এখন তৈরি হয়েছে যে আমরা অচিরেই হয়তো বিশ্ববিদ্যালয়গুলো খুলে দেওয়ার এটা করব। খুলে দেওয়া বলতে ছাত্রদেরকে আপনার হলে আনা এবং পঠন পাঠনের ব্যাপারে ক্লাসরুমে ফিরিয়ে আনা। আমাদের বিশ্ববিদ্যালয় সব সময় খোলা ছিল, শিক্ষকরা ছিলেন। টিকার ব্যাপারটা বলবেন যে আমরা জেনেছি যে এই বিশ্ববিদ্যালয়ের টিকা শিক্ষার্থীরা বেশি নিয়েছেন অন্যদের তুলনায়। বেশি নিয়েছে কিনা বলবো না, আমরা আমাদের মাননীয় আমাদের প্রভাইস চ্যান্সেলরের নেতৃত্বে আমরা একটা সবসময় মনিটরিং কমিটি আমরা রেখেছি যে আমাদের কোন কোন ছেলে মেয়ে শিক্ষক কর্মচারী তারা টিকার ব্যাপারটা কতটা নিচ্ছেন, তাদেরকে আমরা সবসময় উদ্বুদ্ধ করেছি এগুলো অ্যাজ অ্যাভেলেবল অপরচুনিটিকে গ্রহণ করে নেওয়া। আমাদের কাছে যে খসড়াটা আছে এটাই যে চূড়ান্ত আমি এটা দাবি করবো না, কিন্তু আমরা একটা মেনটেইন করতেছি একটা স্ট্যাটিস্টিক্স। সেখানে আমাদের 92% মতো স্টুডেন্টস, যারা আমাদের প্রায় 15,300 স্টুডেন্ট, তাতে আপনার 1200 সামথিং টিকা নিতে বাকি। এটা 7 পয়েন্ট হয়তো আপনার 1277 জন, তাতে প্রায় 8%। আমাদের কর্মকর্তারা প্রায় শুনছিলেন যে স্যার জানাচ্ছিলেন যে স্টুডেন্ট যারা এখন টিকা নিতে পারেননি, বাকি সব স্টুডেন্ট। অনেক ধন্যবাদ আপনাকে। আমাদের সাথে কুষ্টিয়া থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী জাহিদুজ্জামান। নির্বাচনী প্রচারে জমে উঠেছে গ্রামগঞ্জ। জমজমাট প্রচার এবং গণসংযোগ চলছে গ্রামগঞ্জ এবং হাটবাজারে। নির্বাচনী প্রচারণায় মুখর চায়ের আড্ডা। করোনা মহামারীর মধ্যেও ভোটারদের বাড়ি বাড়ি ছুটছেন চেয়ারম্যান এবং মেম্বার প্রার্থীরা। 2 বিভাগের 6 জেলার 161 ইউপির ভোট সোমবার। আজই শেষ হচ্ছে প্রচারণা। প্রতিনিধিদের তথ্য ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। করোনার ধাক্কা কাটিয়ে আবারও নির্বাচনী আমেজ এখন বেশ কিছু গ্রামীণ জনপদে। ইউনিয়ন আর পৌরসভা নির্বাচনকে ঘিরে এখন জমজমাট স্থানীয় রাজনীতির মাঠ। বিএনপি এই নির্বাচনে অংশ না নিলেও দলীয় প্রতীক নৌকা আর লাঙলের পাশাপাশি রয়েছে বিভিন্ন দলের স্বতন্ত্র প্রার্থীদের পোস্টার। দেয়ালে দেয়ালে শোভা পাচ্ছে বিভিন্ন মার্কার ছবি। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে পছন্দের প্রার্থীকে বেছে নিতে চান ভোটাররা। যে যোগ্য ব্যক্তি তাকে দলমত নির্বিশেষে
ভোট প্রদান করতে চাই। আমরা চাই এমন একজন প্রার্থী চাই যিনি আমাদের সুখ দুঃখে এবং এই জলাবদ্ধতা নিরসনে কাজ করবেন। গণজমায়েত আর পরস্পর বিরোধী বক্তব্যে সরগরম নির্বাচনী মাঠ। ভোটারদের মন জয় করতে নানা প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা। বেশ কিছু অস্ত্রধারী মাইজি থেকে শীর্ষ সন্ত্রাসীগুলা এই আমার ৮ নম্বর ওয়ার্ডের একটা যে এলাকায় প্রশাসন যেতে পারে না, দুর্গম এলাকা, ওই এলাকায় অবস্থান করতেছে। আমার কাছে বিভিন্নভাবে ফোন আসতেছে। অনেকগুলো কাঁচা রাস্তা করেছিলাম, সেগুলো ইনশাল্লাহ আমি সেগুলো ফাঁকাকরণের জন্য আমাদের মাননীয় সংসদ সদস্যের সহযোগিতায় সেগুলো আমি ফাঁকাকরণ করে দেব। আর যে সমস্ত জায়গায় কাঁচা রাস্তা আছে সেই সমস্ত জায়গায় আমি 1 বছরের মধ্যে পুরো ইউনিয়নে সকল কাঁচা রাস্তা আমি করে দেব। জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের যারা গ্রামকে শহরকে করার জন্য যে প্রতিশ্রুতি দিয়েছে, আমি আমার জায়গা থেকে সেই কাজটি করব। দলীয় রাজনীতির বাইরে স্থানীয় সমস্যাগুলোকে চিহ্নিত করে সমাধানের প্রতিশ্রুতি দিচ্ছেন স্বতন্ত্র প্রার্থীরা। ন্যায় বিচার প্রতিষ্ঠা করব এবং সালিস বাণিজ্য বন্ধ করব। সকল মানুষের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা হবে। জনগণের বিপুল ভোটের মাধ্যমে আমি নির্বাচিত হব ইনশাআল্লাহ। তবে আমার যে প্রতিপক্ষ প্রার্থী রয়েছে, নৌকার প্রার্থী, তিনি আমার প্রচারণার কাজ শুরু থেকে আমার কর্মীদের উপর এবং আমার উপরে হামলা চালিয়ে যাচ্ছে। প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সমর্থকদের মধ্যে কোথাও কোথাও ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনাও ঘটেছে। তবে নির্বাচন কর্মকর্তারা বলছেন, সুষ্ঠু নির্বাচনে এরই মধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করেছেন তারা। কোলাউড়া উপজেলায় একটা ইভিএমের মাধ্যমে এবং 9টি হবে সাধারণ ব্যালটের মাধ্যমে। আর তালা উপজেলায় 3টা ইভিএমের মাধ্যমে, আর বাকি ইউনিয়ন 8টা সাধারণ ব্যালটের মাধ্যমে নির্বাচিত হবে। আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, 3 জন ম্যাজিস্ট্রেট, অ্যাসিলেন্ট, ইউনো মহোদয় সহ আমরা সবাই একটা ভালো নির্বাচন করার জন্য আমরা আগাচ্ছি। খুলনা বিভাগের খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা এবং চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম, কক্সবাজার ও নোয়াখালীর 161 ইউপি ও 9 পৌরসভার ভোট গ্রহণ সোমবার। সেই হিসেবে আজই শেষ হচ্ছে আনুষ্ঠানিক প্রচারণা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। কক্সবাজার জেলার চকরিয়া পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আওয়ামী লীগ আলমগীর চৌধুরীর নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি হিসেবে ছিলেন আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক সিরাজুল মোস্তফা চৌধুরী। প্রধান বক্তা হিসেবে ছিলেন আওয়ামী লীগের উপপ্রচার সম্পাদক আমিনুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন আওয়ামী যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ বদিউল আলম। বক্তারা চকরিয়া পৌরসভার উন্নয়নের জন্য আলমগীর চৌধুরীকে বিজয়ী করতে ভোটারদের প্রতি আহ্বান জানান। এবারে করোনা আপডেট। দেশে 24 ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে আরও 38 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 27,147 জনে। নতুন করে করোনা শনাক্ত হয়েছে 1,907 জনের। মোট শনাক্ত রোগীর সংখ্যা 15,40,110 জন। শুক্রবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। 24 ঘন্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন 2,919 জন। এই পর্যন্ত মোট সুস্থ হয়েছেন 14,97,009 জন। 24 ঘন্টায় 29,756টি নমুনা পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার 6.41%। রাজধানীর বিভিন্ন হাসপাতালে বাড়ছে ডেঙ্গুতে আক্রান্ত শিশুদের সংখ্যা, যাদের বেশিরভাগই শিক্ষার্থী। গেল 24 ঘন্টায় সারা দেশে রোগীর সংখ্যা বেড়েছে আরও 163 জন। কীটতত্ত্ববিদরা বলছেন, সচেতনতার অভাবে বাড়ছে এডিস মশাবাহিত এই ভাইরাস জ্বরের প্রাদুর্ভাব। আর চিকিৎসকদের ভাষ্যে এই রোগ প্রতিকারের থেকে প্রতিরোধ করাটা বেশি জরুরি। বিস্তারিত জানাচ্ছেন সুকন্যা আমির। দীর্ঘদিন পর খুলেছে স্কুল গণ্ডি, কিন্তু তার আনন্দ বন্ধুদের সাথে ভাগ করে নিতে পারেনি মাহিন। কারণ কয়েকদিন ধরে হাসপাতালেই কাটছে তার প্রতিটি প্রহর। ডেঙ্গু আক্রান্ত হয়ে গেল 4 দিন ধরে রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি রয়েছে সে। আমি স্কুলে যেতে চাই, কিন্তু এখন এই মাথা ব্যথা, পেট ব্যথা। ওর তো মনে চায় যে স্কুলে যায়, সবার সাথে খেলাধুলো করুক, পড়াশোনা করুক, কিন্তু তো আমি ডেঙ্গুর কারণে যাইতে পারতেছি না। মাহিনের মতো অনেক শিক্ষার্থীরই এখন এমন অবস্থা। প্লাটিনাম ছিল আপনার 93,000,
সর্বনিম্ন। ব্যথা ছিল, মাথা ব্যথা ছিল, বমি আইছিল, কিছু খাইতে পারতাম না। গত কয়েক মাস ধরেই ডেঙ্গুর প্রকোপ ঊর্ধ্বমুখী, আর আক্রান্তের বেশিরভাগই শিশু। কীটতত্ত্ববিদ ডক্টর কবিরুল বাশারের মতে সচেতনতার অভাবে বাড়ছে এডিস মশাবাহিত এই ভাইরাস জ্বরের প্রাদুর্ভাব। প্রেডিকশন মডেল অনুযায়ী দেখা যাচ্ছে সেপ্টেম্বর জুড়েই ডেঙ্গুর প্রাদুর্ভাব থাকবে, তাই সিটি কর্পোরেশনের মশক নিধন কার্যক্রমগুলো চলমান থাকতে হবে। সাথে সাথে নগরবাসীকেও তার বাড়ির আঙিনা এবং বাড়ির ভিতরটা নিশ্চিত করতে হবে যেন কোনোভাবেই এডিস মশা জন্মাতে না পারে। প্রতিকারের থেকে প্রতিরোধ এখন বেশি জরুরি, তাই ডেঙ্গুতে আতঙ্কিত না হয়ে সঠিক চিকিৎসা নেবার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। যে জ্বর দেখা দিলে প্রথমেই যদি সে আগে ডায়াগনোসড হয়ে যায় ডেঙ্গু, তাহলে চিকিৎসকের পরামর্শ থাকলে সে কিন্তু খারাপ হয় না। যারা দেরি করে এবং জানে না, হঠাৎ করে দেখা যায় শকে চলে যায় অথবা ব্লিডিং হয়, সেই সমস্ত রোগীগুলো হাসপাতালে আসলেও কিন্তু খারাপ হয়ে যায়। যেখানে যেখানে ডেঙ্গু মশা জন্মাতে পারে সেই জায়গাগুলি আমরা যদি সবাই সচেতন হই, ডেঙ্গু মশা জন্মাতে পারবে না এবং ডেঙ্গু রোগটা ছড়াতে পারবে না। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে চলতি বছর এখন পর্যন্ত প্রায় 15,000 রোগী ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। সুকন্যা আমির, নিউজ 24, ঢাকা। দেশের দ্বিতীয় বৃহত্তম বিনিয়োগ ক্ষেত্র মহেশখালীতে চলছে 1200 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের কর্মযজ্ঞ, যাতে অংশ নিয়েছেন বিশ্বের 14 দেশের 5.5 শতাধিক প্রবাসী শ্রমিক। আর এসবই ঘটছে একসময় শুধু জেলেদের দ্বীপ বলে পরিচিত সমুদ্র পাড়ের মাতার বাড়িতে। দেশের দক্ষিণ পূর্বে সেই প্রান্ত সীমা ঘুরে এসে জানাচ্ছেন বোরহানুল হক সম্রাট, ক্যামেরায় ছিলেন হায়দার আলী। পাখির চোখে আগে দেখা কক্সবাজার জেলার মহেশখালী আর আগের মতো নেই। খুব প্রয়োজন না হলে যে পথ মারাতো না কেউ, সেই উত্তাল মহেশখালী চ্যানেল এখন এমন ব্যস্ত। সরকারের 10 মেগা প্রকল্পের দ্বিতীয় সর্বোচ্চ বরাদ্দের এই মাতার বাড়ি প্রস্তুত হচ্ছে প্রযুক্তির সবশেষ স্পর্শ নিয়ে। এত বড় একটা প্রজেক্টে যদি আমি ফিজিক্যালি থাকি একজন ইঞ্জিনিয়ার হিসেবে, আমার জ্ঞানের প্র্যাকটিস হচ্ছে, ম্যান পাওয়ার ডেভেলপমেন্ট হচ্ছে। আগে আমাদের এখানে লবণের চাষ করতে আপনার, এখন তো ধরেন সবাই অনেক চাকরিজীবী হয়ে গেছে, এখন স্বাবলম্বী। গভীর সমুদ্র বন্দরের খরচ যোগ হয়ে মাতারবাড়ি প্রকল্পের বাজেট আগের 35,900 কোটির বদলে এখন 52,000 কোটি টাকায় ঠেকতে যাচ্ছে, যা পদ্মা সেতু ও মেট্রো রেল প্রকল্পের মিলিত বাজেটের সমান। অলরেডি আমরা 14.3 কিলোমিটার চ্যানেল তৈরি করে ফেলেছি, যেটার গভীরতা 18.5 এবং উইডথ হচ্ছে 250 মিটার। ইতিমধ্যেই এখানে মাদার ভেসেল আসা শুরু করেছে। পোর্ট ওয়ার্কসের কারণে আমার এইগুলো বেড়েছে। মাতারবাড়ির বেজলোড কেন্দ্রের বিদ্যুৎ মূল গ্রিডে যোগ হলে তেলভিত্তিক কুইক রেন্টাল বিদ্যুৎ কেন্দ্রগুলোর উপর নির্ভরতা কমে আসবে। ওখানে টোটাল প্রজেক্টে হবে 800টা প্রজেক্ট, তার মধ্যে 31টা প্রজেক্টই আমাদের মন্ত্রণালয়। ডিপসিতে যেসব জিনিসগুলো অ্যাডভান্টেজ নেওয়া দরকার, প্রাইসিং এর ব্যাপারে, যেমন ওখানে যদি এলএনজি পোর্ট হয়ে যায় তাহলে এলএনজির ক্ষেত্রে আমাদের খরচ কমে আসবে। 2024 সালের জানুয়ারিতে প্রথম 600 এবং জুলাইয়ের মধ্যেই দ্বিতীয় 600 ইউনিটের কাজ শেষ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। দেশের উৎপাদিত মোট বিদ্যুতের এখনও শতকরা 30% আসছে তেল থেকেই। চড়া মূল্যে কেনা সেই তেলের উপর নির্ভরতা কাটাতেই তৈরি হচ্ছে মাতারবাড়ির এই বিপুল আল্ট্রা সুপার ক্রিটিক্যাল কোল বেসড বিদ্যুৎ কেন্দ্র। তবে একই সাথে এই বিদ্যুৎ কেন্দ্রের খরচ ঠিক কোথায় গিয়ে ঠেকছে তার দিকেও নজর রাখছেন সবাই। বোরহানুল হক সম্রাট, নিউজ 24, মহেশখালী, কক্সবাজার। মানুষের জন্য ফাউন্ডেশনের প্রধান নির্বাহী শাহিন আনাম এবং তার স্বামী ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনামের কুশপুতলিকা পুড়িয়ে বিক্ষোভ করেছে বাংলাদেশ জাতীয় যুব হিন্দু মহাজোট। শুক্রবার দুপুরে রাজধানীর সূত্রাপুর এলাকায় বিক্ষোভ মিছিল করে সনাতন ধর্মাবলম্বীদের এই সংগঠন। এর আগে সংগঠনটির নবগঠিত কেন্দ্রীয় কমিটির অভিষেক অনুষ্ঠানে সংগঠনের নেতারা বলেন, হিন্দু পারিবারিক আইন পরিবর্তনের কোনো প্রয়োজনীয়তা নেই। কোনো এনজিও বিদেশি মদতে সরকারের সাথে হিন্দু সম্প্রদায়ের দূরত্ব সৃষ্টিতে এই আইন পরিবর্তনের চেষ্টা করছে। নাইমা জিকর প্রতিবেদনে থাকছে বিস্তারিত। বাংলাদেশ জাতীয় যুব হিন্দু মহাজোটের নবগঠিত কেন্দ্রীয় কমিটির অভিষেক উপলক্ষে এ আয়োজন। সনাতন ধর্মাবলম্বীদের অধিকার আদায়ে গঠিত এই সংগঠনের অভিষেক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা 4 আসনের সংসদ সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা, বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের সভাপতি অ্যাডভোকেট বিধান বিহারী গোস্বামী সহ সনাতন ধর্মীয় বিভিন্ন সংগঠনের জ্যেষ্ঠ নেতারা। অনুষ্ঠানে বক্তারা বলেন, হিন্দু সমাজকে সরকারের প্রতিদ্বন্দ্বী বানানোর জন্য হিন্দু পারিবারিক আইন পরিবর্তনের ষড়যন্ত্র করছে মানুষের জন্য ফাউন্ডেশন। এই মাহফুজ আনাম
এই মানুষের জন্য যে এনজিও তার স্ত্রী শাহিনা নাম, উনারা এটা নিয়ে আগে বাড়ছেন, উনারা এটা করার কে? আজকে তারা আমাদের পারিবারিক আইন সংস্কারের কথা বলছে। তারা এই সরকারকে হেয় প্রতিপন্ন করার জন্য তারা চেষ্টা চালাচ্ছে। মহিলারা ধাঁধা মিছিল করবে এবং ওই মানুষের জন্য ফাউন্ডেশনের অফিস ঘেরাও করবে, সেটা কর্মসূচি চলছে। ঢাকা 4 আসনের সংসদ সদস্য ও জাতীয় পার্টির নেতা সৈয়দ আবু হোসেন বাবলা বলেন, বাংলাদেশ অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী, আর হিন্দু পরিবারের আইন তাদের নিজস্ব ব্যাপার। এটা পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়ার অধিকার তাদেরই। সরকার রাষ্ট্র যদি মনে করে তাদের সঙ্গে আলাপ আলোচনা করে একটা হিন্দু নেতৃত্বে তারাই সরকার একটা ব্যবস্থা করে দিবে। এনজিও হোক, যে কোনো হোক, যত বড় শক্তিশালী কুচক্রী মহল তাদের ব্যাপারে ইন্টারফেয়ার করতে পারে না। পরে হিন্দু আইন পরিবর্তনের প্রস্তাবের প্রতিবাদে বিক্ষোভ করে নবগঠিত এই সংগঠনের নেতারা। এ সময় মাহফুজ আনাম ও শাহিন আনামের কুশপুত্তলিকা পোড়ানো হয়। নাইম আলচিকো, নিউজ 24, ঢাকা। বেনাপোলে ভারত বাংলাদেশ নোম্যান্সল্যান্ডে উদ্বোধন করা হয়েছে নতুন প্যাসেঞ্জার টার্মিনাল। নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এবং ভারতের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায় টার্মিনালের উদ্বোধন করেন। দুই দেশের পাসপোর্টধারীরাই এখন থেকে এই টার্মিনালের সুবিধা পাবেন। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। শুক্রবার দুপুরে যশোরের বেনাপোল সীমান্তের নোম্যান্সল্যান্ডে আয়োজন করা হয় জাঁকজমকপূর্ণ এক অনুষ্ঠান। যোগ দেন দুই দেশের দুই প্রতিমন্ত্রী সহ উভয় দেশের সরকারি কর্মকর্তারা। উদ্বোধন করা হয় প্যাসেঞ্জার টার্মিনাল ভবন। বাংলাদেশের নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেন, স্বাধীনতা যুদ্ধে ভারতের অবদান আজীবন স্মরণ করবে বাংলাদেশ। পেট্রোপোলের আজকে উদ্বোধন হলো। আমাদের যদি সেই ধরনের ফ্যাসিলিটিস আমরা ওই পারেও দিতে পারি, বা আমাদের যাত্রীদের সার্বিক নিরাপত্তার ব্যাপার আছে, আমাদের কার্গোর নিরাপত্তা, সেই ফ্যাসিলিটিসগুলো যখন আমাদের মার্কে চলে যাবে তখন আমরা 24 আওয়ার্স চলবে। ভারতের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায় জানান, নতুন এই টার্মিনাল ভবন স্থলপথের যাত্রীদের বিমানবন্দরের সুবিধা দেবে। भारत और बांग्लादेश एक मित्र देश की तरह ही नहीं है, भाई की तरह है, और एक दूसरे के मित्र देश तो हैं ही, साथ ही एक दूसरे के सुख और दुख की चिंता करने वाला दोनों देश है। বাংলাদেশের সঙ্গে নতুন নতুন পোর্ট স্থাপন করে দুই দেশের বাণিজ্য আরও বাড়ানোর আশ্বাস দেন ভারতীয় কর্তৃপক্ষ। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। জয়পুরহাটের পাঁচবিবি গোবিন্দগঞ্জ সড়কের 10 কিলোমিটার রাস্তা পাকাকরণের কাজ থমকে আছে। প্রতি বছরের 4 সেপ্টেম্বর কাজ শেষ হওয়ার কথা থাকলেও হয়েছে মাত্র 50%। দীর্ঘদিন থেকে রাস্তা খুলে রেখেছে ঠিকাদারকারী প্রতিষ্ঠান। এতে প্রতিদিন চরম ভোগান্তি পোহাতে হচ্ছে হাজার হাজার যানবাহন এবং যাত্রীদের। আলমগীর চৌধুরীর তথ্য ছবি নিয়ে দেখুন ডেস্ক রিপোর্ট। 2019 সালের 5 সেপ্টেম্বর জয়পুরহাটের পাঁচবিবি গোবিন্দগঞ্জ সড়কের 10 কিলোমিটার রাস্তার সংস্কার কাজ শুরু হয়। কাজ শেষ করার নির্ধারিত সময় ছিল চলতি বছরের 4 সেপ্টেম্বর। তবে নির্ধারিত সময় পেরিয়ে গেলেও কাজ হয়েছে মাত্র 50%। স্থানীয়দের অভিযোগ, সংস্কারের জন্য বছর দুয়েক আগে সড়কের বিভিন্ন অংশে খোয়া ও পাথর অপসারণ করে ঠিকাদারি প্রতিষ্ঠান। পরে কিছু অংশে খোয়া বিছানো ছাড়া আর কোনো কাজ হয়নি। রাস্তা খুলে রাখায় বিভিন্ন জায়গায় খানাখন্দের সৃষ্টি হয়েছে। বেহাল রাস্তায় যানবাহন চলতে গিয়ে প্রায়ই ঘটছে দুর্ঘটনাও। এতে প্রতিনিয়ত ভোগান্তির শিকার এ পথের চলাচলকারীরা। আমাদের এই রাস্তা হবে কিনা আল্লাহ ভালো জানে। আমাদের তো ভ্যান চালাতে কষ্ট হয়, ভ্যান তো ভেঙেও যায় এমন সময়, যে রাস্তা খারাপ। আমরা এই রাস্তায় ভালো মতো চলাচল করতে পারছি না, যানজট চলাচল করতে পারছে না। এ সড়কের উন্নয়ন কাজ নিয়ে অসন্তোষের কথা জানালেন স্থানীয় জনপ্রতিনিধি। প্রথমত তো 1-1.5 বছর কাজই শুরু হয়নি, পরে কাজটা শুরু হলো, শুরু হওয়ার পরে হঠাৎ আবার কাজটা বন্ধ হয়ে গেছে। কেন বন্ধ হয়েছে এটা আসলে আমরা জানি না। রাস্তার কাজ দ্রুত সময়ের মধ্যে করার জন্য ঠিকাদারি প্রতিষ্ঠানকে তাগাদা দেওয়া হচ্ছে বলে জানালেন সংশ্লিষ্টরা। পূর্ব সাইডের কাজটুকু আমাদেরকে একটা দূরবর্তী পথ পাড়ি দিয়ে কাজটা করতে হচ্ছে, এ কারণে আমাদের কাজটাতে বিলম্ব হচ্ছে। আর এই কাজটি বিলম্ব হওয়ার কারণে জনদুর্ভোগ হচ্ছে। বিষয়টা আমরা ঠিকাদারকে বারবার তাগাদা দেওয়ার পরেও ঠিকাদার অন্য উপজেলার কাজ করছে। অবশ্য ঠিকাদার প্রতিষ্ঠান বলছে, নির্মাণ কাজের বিল না পাওয়ায় থমকে আছে কাজ। বিল না পাওয়া বলতে কাজ ধরার বুদ্ধি নেই ভাই। 20 কোটি টাকা পাবো, 20 কোটি। এত মুরব্বী বাড়ায় যে আমাদের ধৈর্য নেই ভাই।
গুরুত্বপূর্ণ এই সড়কের কাজ দ্রুত সময়ে শেষ করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন সংশ্লিষ্টরা, এমন প্রত্যাশা এলাকাবাসীর। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। 18 সেপ্টেম্বর কুষ্টিয়ার কোহিনুর ভিলা গণহত্যা দিবস। 1971 সালে মুক্তিযুদ্ধ চলাকালে এই বাড়ির 16 জনকেই গলা কেটে হত্যা করে রাজাকার এবং বিহারীরা। মুক্তিযোদ্ধাদের সহায়তা করে স্বাধীনতার পক্ষে থাকা একটি পরিবার নিশ্চিহ্ন হয়ে গেলেও তাদের স্মৃতি রক্ষায় নেওয়া হয়নি কোনো উদ্যোগ। বাড়ির সামনে যে স্মৃতিফলক আছে সেখানে অস্পষ্ট হয়ে গেছে শহীদদের নাম। বিস্তারিত জাহিদুজ্জামানের প্রতিবেদনে। 1971 সালের 18 সেপ্টেম্বর সকালে এই বাড়ির সামনে ড্রেনে রক্ত দেখে আটকে ওঠেন স্থানীয়রা। তখনও কেউ বুঝতেই পারেনি রাত গভীরে কি নৃশংসতা চলেছে কোহিনুর ভিলায়। মুক্তিযোদ্ধাদের রুটি আর পানি দেওয়ার অপরাধে রাজাকার ও বিহারীরা বাড়ির 16 জনকেই গলা কেটে হত্যা করে। ছোট ছোট বাচ্চাদেরকে গলা কেটে হত্যা করা হয়েছিল, কাউকে পুকুরের মধ্যে ফেলা হয়েছিল। পার্শ্ববর্তী একটা পুকুর ছিল, সেই পুকুরের মধ্যে 2টা লাশ ফেলা হয়েছিল। রবিউল ইসলাম সাহেবের 2টা স্ত্রী ছিলেন, দ্বিতীয় স্ত্রীর সন্তান সম্ভাবা ছিল। ঘাতকেরা সেদিন সেই সন্তান সম্ভাবা নারীকে এমনভাবে গ্রেনেড চার্জ করেছিল যার পেটের সন্তানটি অর্ধেক বেরিয়ে আসছিল। বিভৎস মরদেহগুলো বাড়ির পেছনেই গণকবর দেন স্থানীয়রা। দেশ স্বাধীনের পর এই পরিবারের উত্তরসূরিরা ভারত থেকে এসে কোহিনুর ভিলায় বসবাস শুরু করেন। কোহিনুর ভিলার পুরা পরিবারকে নৃশংসভাবে জবাই করে হত্যা করা হয় এই বাড়ির ভিতরেই। এই দিন আসলে পরে আমাদের অনেক কষ্ট হয়। এই গণহত্যার শিকার যারা আজও পায়নি শহীদের মর্যাদা, নেওয়া হয়নি স্মৃতি সংরক্ষণের উদ্যোগ। এই জায়গাগুলোকে সংরক্ষণ করা, যাতে ভবিষ্যৎ প্রজন্ম কেন সংরক্ষণ করতে, কে মারা গেছে তার সম্পর্কে তার পরিচয় জানতে পারবে এবং তারা এই চেতনাবোধকে নিয়েই তারা সামনের দিকে এগিয়ে যেতে পারবে। কোনো উদ্যোগ নেওয়া হবে কিনা প্রশ্ন ছিল জেলা প্রশাসকের কাছে। বীর মুক্তিযোদ্ধা যারা আছে ওনাদের সাথে আমি কথা বলবো, বলে না ওনাদের সাথে কথা বলে পরে আমি দেখবো কি বিষয়টা কি। কোহিনুর ভিলাকে অধিগ্রহণ করে স্মৃতি জাদুঘর করার প্রস্তাব রয়েছে মুক্তিযোদ্ধাদের। জাহিদুজ্জামান, নিউজ 24, কুষ্টিয়া। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। নারীদের বিষয়ে আফগানিস্তানের তালেবান সরকার একে একে তাদের কট্টর নীতির বাস্তবায়ন ঘটাচ্ছেন। শুক্রবার আফগানিস্তানের নারী মন্ত্রণালয়কে পরিবর্তন করে সেখানে পাপ ও পুণ্য মন্ত্রণালয় স্থাপন করা হয়েছে। এছাড়া ছেলেদের স্কুল খুলে দিলেও মেয়েদের স্কুলে যাবার বিষয়ে কোনো নির্দেশনা দেয়নি শিক্ষা মন্ত্রণালয়। অন্যদিকে ক্রীড়াঙ্গনের নারীদের পাশাপাশি সঙ্গীত শিল্পীরাও দেশ ছেড়ে পালাতে শুরু করেছে। রয়টার্স, এপি এবং বিবিসির তথ্য এবং চিত্রের উপর ভিত্তি করে নাহিদ জিহানের ডেস্ক রিপোর্ট। কাবুলের নারী বিষয়ক মন্ত্রণালয়ের সাইনবোর্ড খুলে সেখানে পাপ ও পুণ্য মন্ত্রণালয়ের নামে সাইনবোর্ড লাগানো হয়েছে। শুক্রবার এই নতুন মন্ত্রণালয় স্থাপন করা হয়। নারী বিষয়ক মন্ত্রণালয়ের নারী কর্মীরা গণমাধ্যমের কাছে অভিযোগ করেছেন, ভবনে তাদের প্রবেশ করতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তারা এই সিদ্ধান্তের বিরোধিতা করে প্রতিবাদ জানান। 3 সপ্তাহ ধরে আমরা কাজে আসছি, কিন্তু আমাদের ঢুকতে দেয়া হচ্ছে না। মন্ত্রণালয় না থাকলে আমাদের চাকরিও নেই, কিভাবে চলবো আমরা? ভবনের ছবি ও প্রত্যক্ষদর্শীদের বরাতে রয়টার্স জানায়, সাইনবোর্ডটিতে আরবি ভাষায় লেখা হয়েছে প্রার্থনা, নির্দেশনা এবং পুণ্যের প্রচার ও পাপ ঠেকানো মন্ত্রণালয়। তবে মন্ত্রণালয়ের নাম পরিবর্তনের বিষয়ে তালেবানদের তরফ থেকে কোনো বিবৃতি আসেনি। অন্যদিকে দেশের বিভিন্ন স্থানে ছেলেদের স্কুল খুলে দিলেও মেয়েরা কবে নাগাদ স্কুলে ফিরতে পারবে সে বিষয়ে কিছু জানানো হয়নি। শিক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে ছেলেদের স্কুলে ফেরার নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া তালেবান সরকার ক্ষমতায় আসার পরই বিধিনিষেধ আরোপে আতঙ্কে রয়েছে নারীরা, যার ফলশ্রুতিতে 2 সপ্তাহের ব্যবধানে দেশটির জাতীয় ফুটবল দলের জুনিয়র ও সিনিয়র নারী খেলোয়াড়রা দেশ থেকে পালিয়ে পাকিস্তানে আশ্রয় নিয়েছে। সেখানে তারা অ্যাসাইলামের আবেদন করবে বলে জানিয়েছে রয়টার্স। একই সঙ্গে বেশ কয়েকজন সঙ্গীত শিল্পীও সীমান্ত পেরিয়ে অবৈধভাবে পাকিস্তানে ঢুকেছেন এবং আত্মগোপনে আছেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে বিবিসি। নাহিদ জিহান, নিউজ 24। চট্টগ্রাম চিড়িয়াখানায় বিরল প্রজাতির সাদা বাঘ শুভ্রার ঘরে হলুদ কালো ডোরাকাটা শাবক। বাচ্চা জন্মের পর বাঘিনী হিংস্র হওয়ায় মানুষের আদরেই বড় হচ্ছে সাদা বাঘের বাচ্চাটি। ছাগলের দুধ খাইয়ে বাঁচিয়ে রাখার চেষ্টা চিড়িয়াখানার কিউরেটর শাহাদাতের। বাঘের সংখ্যা বেড়ে যাওয়ায় খুশি দর্শনার্থীরা। তবে দর্শনার্থীদের আরও আকর্ষণ বাড়াতে হাতি সহ আরও নানা প্রজাতির প্রাণী বাড়ানোর চেষ্টা কর্তৃপক্ষের।
আহমদুল ইসলাম বাবুর ক্যামেরায় আরো জানাচ্ছেন নয়ন বড়ুয়া জয়। চট্টগ্রাম চিড়িয়াখানার বাঘের কাছায় একের পর এক শাবকের জন্ম। 2016 সালের নভেম্বরে দক্ষিণ আফ্রিকা থেকে চট্টগ্রাম চিড়িয়াখানায় রাজ ও পরীকে আনা হয়েছিল। 2018 সালের 19 জুলাই পরী প্রথম 3টি বাচ্চা প্রসব করে, আর একদিন পর একটি শাবক মারা যায়। বেঁচে থাকা দুটির মধ্যে একটি বিরল সাদা বাঘ, যার নাম রাখা হয় শুভ্রা। এই শুভ্রা এখন জন্ম দিয়েছে আরেকটি ফুটফুটে ধরাকাটা শাবক। 21 সালে 26 আগস্ট এটার জন্ম, এবং জন্মের পরে তার মা তাকে রিসিভ না করানোর পরে কারণে আমরা 24 ঘন্টা পরে তাকে সেপারেট করি, এবং তখন থেকে সে আমাদের কাছে আসে। তবে নতুন শাবকের জন্মের পর সাদা বাঘিনী হিংস্র প্রকৃতির হওয়ায় বাচ্চাকে মেরে ফেলার ভয়ে ফিডারের ছাগলের দুধ খাওয়াইয়ে বাঁচিয়ে রাখার চেষ্টা করছে চিড়িয়াখানার কিউরেটর শুভ। গতবার আমরা জো বাইডেনকে নিয়ে সাকসেসফুল ছিলাম। আমরা প্রথম থেকে তাকে ছাগলের দুধ দিয়ে অভ্যাস করাইছি। ধাপে ধাপে আমরা এটার প্রথমে পানির সাথে আমরা মিশাইতাম, এখন আমরা 100% ছাগলের দুধ দিচ্ছি। চট্টগ্রাম চিড়িয়াখানায় বাঘের সংখ্যা এখন 10টি। বেশি বাঘ থাকায় খুশি দর্শনার্থীরা। আমাদের এখানে এখন অনেকগুলো বাঘ আসছে, যার কারণে আমি আমার পরিবারকে নিয়ে এবং বাচ্চা কাচ্চাকে নিয়ে সবাইকে নিয়ে বাঘ দেখতে আসছি। এই যে ছেলে বাঘ দেখে খুবই খুশি হয় দেখে। শুধু বাঘ নয়, হাতি সহ আরো নতুন নতুন প্রাণী যুক্ত করার চেষ্টা করছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ। আমাদের একটি পরিকল্পনাও আছে। আমরা আমাদের মৎস্য এবং পশু সম্পদ মন্ত্রণালয়ে পত্র দিয়েছি আমাদের ঢাকা চিড়িয়াখানা থেকে জলহস্তি নিয়ে আসার জন্য, এবং আমাদের আরও বেশ কিছু প্রাণী বিভিন্ন জায়গা থেকে আমাদের কিনে নিয়ে আসার, যে সমস্ত প্রাণী আমাদের এখানে চিড়িয়াখানায় নেই। তবে সাদা বাঘের শাবক সাদা না হওয়ায় হতাশ চিড়িয়াখানা কর্তৃপক্ষ। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম। আর এই ছিল এখনকার আয়োজন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।